গল্পর নাম ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। লেখিকা লোকে। গল্পের চতুর্থ বা শেষ অংশ। ইথান আমার কপালে গভীরভাবে কিস করল। সাথে সাথে আমি ফ্রিজ হয়ে গেলাম আর চোখ বন্ধ করে নিলাম। ইথান আমার চোখের উপরেও ঠোঁট স্পর্শ করল। আর তারপর গালে। আ আপনি। আমার ঠোঁট রীতিমতো কাঁপতে লাগল। আমার কথা শেষ হওয়ার আগেই ইথান আমার গলায় মুখ ডুবিয়ে দিল। আমি চমকে উঠলাম। এটা কি হচ্ছে হঠাৎ? ইথান আমার ওড়নায় হাত দেওয়ার সাথে সাথে আমি বলে উঠলাম, 1 মিনিট ইথার আমি। কিন্তু উনি তো শুনছেনই না। আমি ওনাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বললাম, ইথান। ইথান। হঠাৎই আমার এক হাত টান দিয়ে কেউ আমাকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিল। আমি উঠে বসেই অবাক হয়ে গেলাম আর ইথানের দিকে তাকালাম। আরে ইউ স্টপ ইট। ঘুমের মধ্যে এভাবে ইথান ইথান করছো কেন? ইথান বিরক্ত হয়ে বলল। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার কাঁচা ঘুমের 12টা বাজানো হয়েছে। আমি লজ্জায় জলদি হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলাম। আজব। বলেই ইথান আবার শুয়ে পড়ল। এসব বখাটে মার্কা স্বপ্ন কেউ দেখে? ছি এরিন। তোর ডুবে মরা উচিত। আমি ঘড়ির দিকে তাকালাম। 3:30টার বেশি বাজে। এখনো সকাল হতে দেরি। তাই গুটি গুটি মেরে আবার শুয়ে পড়লাম। এবার এক ঘুমে সকাল হয়ে গেল। কিন্তু একটু বেশিই দেরি হয়ে গেল। হয়তো এত সময়ে সবার খাওয়া দাওয়াও শেষ। আমি দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। আপাতত 3 পিসই পরছি। হাত কেটে গেছে বলে কথা। তবে ইথান বেরিয়ে গেছে। কালকের জন্য সরি বলা তো হলো না। রাতেই বলতে হবে আজ। নিজের জামাকাপড়ের অবস্থা বেহাল। মানে আলমারিতে রাখা আমার জামাকাপড়গুলো গোছাতে হবে আজ সব। এখান থেকে টেনেটুনে বের করে শুধু পরার কাজ পড়লেই তো হবে না, গোছাতেও তো হবে। তাই আমি নিজের জামাকাপড়গুলো সুন্দরভাবে গোছানো শুরু করে দিলাম। তবে নিজেরটা শেষ করে মনে হলো ইথানেরটাও গোছাই। যদিও তারটা গোছানোই আছে তাও ঘাটাঘাটি করতে ভালো লাগছে। আমি তার সম্পূর্ণ আলমারির জিনিস বের করে করে দেখতে লাগলাম। আর দেখতে দেখতেই একটা ড্রয়ারে আমার দুলটা পেয়ে গেলাম। দুলটা হাতে নিয়ে ভালমতো দেখলাম। হ্যাঁ, এটা আমারই দুল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। অদ্ভুত তো। এটা উনি কোথা থেকে পেল? মানে ওনার আলমারিতে এলো কিভাবে? আমি হন্তদন্ত করে নিজের সাজার জিনিসের বক্সটা বের করলাম এটা দেখার জন্য যে আমার একটা দুল আছে কিনা। বক্সটার মধ্যে অন্য দুলটা পেয়ে আমি হাঁ হয়ে গেলাম। ইথান আমার দুল নিজের কাছে রেখে দিয়েছিল। ওনার কাছে কিভাবে এলো? কোথা থেকে পেল? আর পেলেও নিজের কাছে রেখে দিয়েছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি চোখ দুটো সরু করে মনে মনে বললাম, আসেন আজ বাসায়। আপনাকে কাঁচা কাঁচা চিবিয়ে খাবো আমি। ভাব নেওয়া। অপেক্ষা আর অপেক্ষা। কিন্তু আজ যেন সন্ধ্যা আর হচ্ছেই না। আমি তো দুল হাতে নিয়ে বসে আছি। আর মনে মনে নানা চিন্তা ভাবনা করছি। উনি তাহলে কবে থেকে আমাকে পছন্দ করে? সেই ছোটবেলা থেকে। ছোটবেলার সেই কথা আবার মনে পড়ে গেল। ইথানের মা সেদিন শাড়ি পরিয়ে দেওয়ার সময় গল্প করছিলেন। ওনারা যেদিন আমাদের বাড়িতে প্রথম যান আমার বয়স তখন 4 বা 4.5 হবে। আর ইথানের 11। সেই বাসাতে আমাদের গেস্ট রুম না থাকায় ইথানদের আমার রুমটা ছেড়ে দিয়েছিলাম। তখন সে ভুলবশত আমার ফুলদানি ভেঙে দিয়েছিল। আর আমি তো কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলে ফেলেছিলাম। সবাই বুঝালো নিউ একটা কিনে দেওয়া হবে। কিন্তু আমার তাও থামার নাম নেই। আমার এই ভাঙাটাই এখনই ঠিক করে দিতে হবে। সবাই পড়ে গেল মহা ঝামেলায়। ছোট থেকে বাবা না থাকায় আদর দিয়ে দিয়ে বাদর বানিয়েছিল মা। পরে আর কি? ইথান নিজের হাতে গ্লু কিনে এনে আমার ফুলদানি জুড়ে দিল। সেটা পেয়ে আমি মহা খুশি হয়ে গিয়েছিলাম। আর এত খুশিতে আমি বলেছিলাম যে আমরা একসাথে পুতুল খেলবো আর নিজেদের পুতুলের বিয়ে দিব। কিন্তু ইথান বলেছিল যে সে পুতুল খেলে না। আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি পরক্ষণেই এক ঝলক হাসি দিয়ে বলে ফেলেছিলাম, তাহলে আমরা বিয়ে করে বিয়ে বিয়ে খেলতে পারি। ইথান নিরলসভাবে বলেছিল, আমি তোমার মতো অদ্ভুত মেয়েকে বিয়ে করব না। ব্যাস এটুকুতেই আমার কান্না আবার শুরু। তখনই ইথানের মা আমাকে থামানোর জন্য বলেছিল, তুমি কেঁদো না। ও বিয়ে করবে না, ওর ঘাড় করবে। আমি নিজে বিয়ে দিব তোমাদের। ঠিক আছে। সত্যি। বলে আমি খুশিতে লাফিয়ে উঠেছিলাম। কিন্তু ইথান ভ্রুকুটি করে আমার দিকে তাকিয়েছিল। ফোন বেজে ওঠার সাথে সাথে আমার ধ্যান ভাঙল। ফোনের দিকে তাকাতেই প্রেমার নামটা দেখলাম।
আমি ফোন তুলে কানে দিলাম। হ্যাঁ বল, কি করছিস? জিজ্ঞেস করলাম আমি। তুই আমাদের বিল্ডিংয়ে বাসা নিলি অথচ আমাকে বললিও না। প্রেমা অভিমানী সুরে বলল। কি বলছিস আবোল তাবোল? নিসনি বাসা? প্রেমা অবাক হয়ে বলল। না, এখানেই তো আছি এখনো। তোর কেন মনে হলো? বললাম আমি। না, ইথানকে আমাদের বিল্ডিংয়ে দেখলাম। একটা মেয়ের সাথে একটা ফ্ল্যাটে ঢুকলো। ইথানকে ভালো মতো দেখতে পেয়েছিলাম। আর মেয়েটাকে যদিও দেখিনি, তাও হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছিল। আমি মনে করলাম তুই কিনা। মানে তোরা এখানে বাসা নিলি কিনা, তাও আমাকে না বলে। মেয়ের সাথে? ফ্ল্যাটে? কোন ফ্ল্যাটে? শুনেই আমার মাথা খারাপ হয়ে গেল। তাও আবার নাকি হাসতে হাসতে? হ্যাঁ, 6 তলার। আমি ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন দেখেছিলাম লিফট থেকে বের হতে। আচ্ছা শোন, কাল কলেজ যাবি? আমি ফোন কেটে দিলাম। এখন আমার কিছু শোনার ইচ্ছে হচ্ছে না। এখন এই মেয়ে আবার কে? ময়ূরী না দিশা? কোনটা? নাকি আরেকটা? উফ, মেজাজ বিঘরে যাচ্ছে আমার। আমি নিজের মাথার চুল 2 হাত দিয়ে টেনে ধরে মনে মনে বললাম, যদি গিয়ে দেখি অন্য মেয়ের সাথে গল্প করে বেড়াচ্ছেন তাহলে আপনার একদিন কি আমার একদিন। কিন্তু ওই মেয়ে যদি ইথানের সাথে কিছু করে ফেলে, চিন্তা করেই আমার কলিজা উড়ে গেল। আমি দ্রুত পার্স নিয়ে ছুটলাম। পিছন থেকে ইথানের মা অনেকবার ডাকলো আর বলল, কি হয়েছে? পরে এসে বলবো, বলেই আমি বের হয়ে গেলাম। তাড়াতাড়ি করে বাসার একটা গাড়ি নিয়ে ইথানের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখন তো মনে হচ্ছে রাস্তাই শেষ হচ্ছে না। জলদি চালান একটু, বিরক্ত হয়ে বললাম আমি। ড্রাইভার একটু ইনিয়ে বিনিয়ে বলল, এর চেয়ে জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই ড্রাইভার বেটার মাসিক বেতন কমিয়ে যদি না দিয়েছি আমি। যেটা বলি সেটা শোনেন। এত বেশি পটপট করেন কেন? রেগে বলে উঠলাম আমি। ড্রাইভার ভ্যাবাচেকা খেয়ে একটু স্পিড বাড়ালো। তাও পৌঁছাতে বেশ টাইম লাগলো। আমি একটুও সময় নষ্ট না করে দ্রুত নেমে 6 তলাতে সিঁড়ি দিয়েই উঠে গেলাম। তারপর হাঁপাতে হাঁপাতে ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালাম। এতটা পথে এসে এখন আমার কলিং বেল চাপ দিতে কেমন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে, যদি খারাপ কিছু দেখি তাহলে যা শুরুরই হয়নি তা আগেই শেষ হয়ে গেলে। আমার হাত কাঁপতে লাগলো। আমি একটা নিঃশ্বাস ফেলে পরপর 2বার কলিং বেল চাপলাম। দরজা খোলার অল্প একটু দেরিও সহ্য হচ্ছে না। অজানা ভয় ঝেঁকে ধরেছে আমাকে। হার্টবিটও প্রচণ্ড বেড়ে গেছে। তবে তা ভয়। 1 মিনিট পরেই একটা মেয়ে এসে দরজা খুলল। তাও পুরোটা না, হালকা খুলে উকি দিল। সে অচেনা কাউকে দেখে ভ্রু কুঁচকে ফেলেছে রীতিমতো। আর আমি তার গায়ের জামা দেখে প্রচণ্ডভাবে বিরক্ত হয়ে গেছি। টাইট ফিট ওয়েস্টার্ন পরেছে কিন্তু ওড়না নেই গায়ে। দেখেই গা জ্বলে গেল আমার। এটাকে দেখে প্রেমার আমার কথা মনে হলো কিভাবে? আমি এসব পড়ি। যাই হোক, এই মেয়ের সাথে সত্যিই ইথান এক ফ্ল্যাটে এত সময় আছে। কে আপনি? কাকে চান? মেয়েটা প্রশ্ন করল। আমি হাত মুষ্টি বদ্ধ করে নিলাম আর নিজেকে সামলে নিয়ে শক্ত মুখে তাকিয়ে বললাম, ইথান কোথায়? মেয়েটা হা হয়ে গেল আর বলল, ইথান? তার সাথে আপনার কি সম্পর্ক? আমি রাগে জ্বলে কিছু বলার আগেই ইথান এসে মেয়েটার পাশে দাঁড়ালো। সাথে সাথে আমার ভিতরটা মুচড়ে উঠল। ইথান আমাকে দেখে বেশ কিছুটা অবাক হলো। হবে নাই বা কেন? আমাকে ভুল সময়ে কিভাবে এক্সপেক্ট করবে? তুমি এখানে কিভাবে? বলল ইথান। আমি শুকনো মুখে তাকিয়ে রইলাম, কিছুই বললাম না। তুমি চেনো? কে এটা? মেয়েটা আকাশ থেকে পড়ে প্রশ্ন করল। আমি রাগে জ্বলে উঠে বললাম, চিনবে না কেন? আমি ওর বউ হই, ও আমার বর হয়। জামা কাপড় নেই, কিনে দেবো। এসব পরে আমার ইথানকে। আমি আর বলতে পারলাম না। বলতেও বাধছে আমার। শ্বাসও দ্রুত গতিতে চলছে। চোখে পানি আসতে চাইলেও আসতে দেবই না। এই ফালতু মেয়েকে আমি বুঝে নিব। তারা দুজনই স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। বেশি কিছু বলতে চেয়েও বললাম না, কারণ ইথান নিজ ইচ্ছায় এসেছে। তাও নাকি হাসতে হাসতে। কুত্তা একটা। রাগ লাগলেও ইথানকে একা রেখে যাব না আমি। তাই আমি ইথানের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বাহিরে বের করে নিয়ে এলাম। আর আগে পিছে না তাকিয়ে ওনাকে নিয়ে সিঁড়ি দিয়ে হনহনিয়ে নেমে আসতে লাগলাম। উনি কিছুই বলছেন না। ভালো মন্দ কিছুই না। আমি ওনার মুখের দিকে তাকাচ্ছিও না। আমার ভিতরটা জ্বলে গেলেও আমি চুপ করেই আছি। পার্কিংয়ে ওনার গাড়ির কাছে এসে আমি ওনার হাত ছেড়ে দিলাম। কিন্তু ওনার দিকে তাকালাম না।
নিজের মতো গাড়িতে উঠে বসে সিট বেল্ট বেঁধে নিলাম। আমার বসার কয়েক সেকেন্ড পরে ইথানও এসে গাড়িতে বসল। আমি জানালার কাচের দিকে মুখ ফিরিয়ে নিলাম। আমার মনের মধ্যে কেমন হচ্ছে সেটা শুধু আমিই জানি। সবচেয়ে বেশি অবাক লাগছে যে উনি কিছুই বলছেন না। আমি গাড়ির কাচের দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করে বুঝলাম সে যেন এটা গাড়ি মাখায়নি এমন অবস্থা। তার মন মেজাজও স্বাভাবিক। আমি অন্যমনস্ক হয়ে মাথা জানালার দিকে কাত করে রাখলাম। জ্যাম না থাকায় জলদি বাসায় এসে গেলাম। আর সবাইকে উপেক্ষা করে রুমে চলে এলাম। আমাদের দুজনকে একসাথে আসতে দেখে শাশুড়ি আর কোনো প্রশ্ন করেনি, শুধু মুচকি মুচকি হাসছিল। আমি রুমে এসে ঘর অন্ধকার করে ডিমলাইটটা জ্বালিয়ে দিলাম। তারপর বিছানায় বসে হাঁটুতে মাথা গুজে নিলাম। খুবই অস্বস্তি লাগছে। কান্না আসছে না, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তাও আমি ইথানকে কোনো প্রশ্ন করতে চাই না। যদি বলে, হ্যাঁ ওই মেয়েটাকে আমি পছন্দ করি, এজন্যই তোমাকে ভালো লাগে না, যদি ডিভোর্স চায়, ভেবেই শিউরে উঠলাম আমি। ইথান রুমে এসে ঢুকলো। আমি তাও মাথা তুললাম না। ইথান লাইট জ্বালালো না, বরং না জ্বালিয়েই ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে আমার পাশে এসে নিজের মতো শুয়ে পড়ল। আমি মাথা তুলে তাকালাম। সে সোজা হয়ে শুয়ে মাথার নিচে এক হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি অবাক ছাড়া কিছুই হচ্ছি না। তার মানে কি আমি যা ভাবছি তাই সত্যি? এতদিন তাহলে কি ছিল? আমার দুলটা নিজের কাছে রেখে দিয়েছিল কেন? মাথা ব্যথাই হয়ে যাবে চিন্তা করে করে। তাও ওর তো পাবো না, আর না প্রশ্ন করতে পারবো। তাছাড়া উনি তো কোনোদিনও বলেইনি ভালোবাসি কথাটা। আমি একটা নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নামতে লাগলাম। সাথে সাথে ইথান আমার এক হাত ধরে নিল। আমি থমকে গেলাম আর আস্তে আস্তে মুখ ঘুরিয়ে ওর দিকে তাকালাম। সাথে সাথে চোখে পানি চলে এলো আমার। আমি তোমাকে। ইথান কথা শেষ করার আগেই আমি ঝট করে ওকে জড়িয়ে ধরে ওর উপরই শুয়ে পড়লাম। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমি মোটেও আপনাকে ডিভোর্স দেব না। মোটেও না, মোটেও না। মরে গেলেও না। আপনি শুধু আমার। ওই মেয়ে যা পড়ে আমিও পরব। ওই মেয়ে যা করে আমিও করব। প্লিজ প্লিজ আপনি। আমি আর বলতে পারলাম না। গলা ধরে এলো। আমি শার্ট ভিজিয়ে ফেললাম ইথানের। ইথান আমার মাথার উপর এক হাত আর পিঠে উপর আরেক হাত রেখে হালকা হাসির সাথে বলতে লাগলো, আমার স্টুডেন্ট সে। আগে পড়াতাম। আর তার বাবা আমার কলেজ থেকে ভার্সিটি লাইফের স্যার। আপাতত তিনি অনেক অসুস্থ, যার কারণেই ওখানে যাওয়া। অতগুলো কথা না বলে ভিতরে যেতে পারতে। শোনার সাথে সাথে আমার মাথায় বাজ পড়ল। নিজের নাক কাটা গেল আমার। আমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে নিলাম ইথানের বুকে। স্ট্রেঞ্জ। তুমি আমাকে সন্দেহ করেছ। মনে মনে সন্দেহটাকে সত্যিও ভেবে নিয়েছ। তাও ডিভোর্স দিবা না? রসিকতা করে বলল ইথান। সাথে সাথে আমি মুখ লুকানো অবস্থাতেই ওনার পেটে জোরে চিমটি কেটে দিলাম। উনি তাও থামলেন না। বলতে লাগলেন, অদ্ভুত তুমি। হ্যাঁ আমিই তো অদ্ভুত। আর আপনার ওই স্টুডেন্টই তো অনেক সদ্ভুত, তাই না? আমি রেগে বলে উঠলাম। যদিও সদ্ভুত বলে কিছুই নেই। নতুন বাংলা শব্দ বানালাম আমি। ইথান সেদিকে খেয়াল না করে বলল, হ্যাঁ ঠিক। সাথে সাথে আমার মেজাজ বিগড়ে গেল। আমি মাথা তুলে ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, ওকেই তো ভালো লাগবে। অসভ্য একটা মেয়ে। ওকে পড়াতে গেলে আপনার খবর আছে বলে দিলাম। তাছাড়া স্যারকে তুমি তুমি করে বলবে কেন? ও অনেক ভালো মেয়ে, তুমি উল্টো বুঝেছ। অবাক হয়ে বলল ইথান। এই কথা শুনে আমি রাগে লাল হয়ে বললাম, আপনি যদি আরেকবার ওকে নিয়ে সাফাই গান, আমিও মৃদুলের সাথে এক ফ্ল্যাটে গিয়ে থাকবো বলে দিলাম। ওনার চোখমুখ শক্ত হয়ে গেল আমার শেষ কথাটা শুনে। কি বললাম মাত্র? থমথমে গলায় বলল ইথান। যা বলেছি তা আপনি ঠিকই শুনেছেন। আমি মৃদুলের সাথে। বলতে বলতে ওনার চোখে মুখে রাগের ছাপ দেখে আমি চুপ হয়ে গেলাম। শেষ করো যা বলছিলা, রাগী স্বরে বলল ইথান। আমি ভড়কে গেলাম আর এদিক ওদিক তাকাতে লাগলাম। কথাটা বলে শেষ তো করতে পারবো, কিন্তু পরবর্তীতে যা বাস দেবে সেটা তো নিতে পারবো না। দাঁড়িয়েও ফাইনিস চালাইন। দাঁতে দাঁত চিপে বলল ইথান। আমি ভয়ে কাচুমাচু হয়ে গেলাম। ভালো এরিনের আত্মা আমার কানে কানে বলল, নিজের কবর নিজেই খোরছস ছেমরি। আমি স্বর্গে গেলাম, তুই নরকে যা। যা মর। চলবে। গল্পর নাম, ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব 10, মোয়ানরিলাইজ বেওতিফাল। লেখিকা, লুকে।
আমি আমার মুখ থেকে কিছুই বের হলো না। তোমার সাহস কি করে হয় ওই কথা উচ্চারণ করার? ইথান রাগমিশ্রিত কণ্ঠে বলল। আমি চুপচাপ মাথা নিচু করে রইলাম। স্নিগ্ধার বিয়ে ঠিক হয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে। আর তুমি যে কোনো কিছু ভেবে নিয়ে সন্দেহ তো করেছি, আবার অন্য একটা ছেলের কাছে যাওয়ার কথা বলছো। এখন কি হবে আমার? কি করলাম এটা আমি? আমি এখনো চোখে চোখ মিলাতে পারছি না। আর বলবো না, সরি। মিনমিনে গলায় বললাম আমি। তারপর ওনার চোখের দিকে তাকালাম। রাগ তো কমেনি এখনো। সরো, ঠান্ডা গলায় বলল ইথান। আমি ঠোঁট উল্টে বললাম, আমাকে সেদিন শুধু কথা বলতে দেখেই মেজাজ দেখালেন। তাহলে আমি একই ফ্ল্যাটে আপনাদের দেখলে কি ঠান্ডা থাকব? এটা মনে হয় আপনার। সরতে বলেছি, বলল ইথান। এখন আমারই মেজাজ বিগড়ে যাচ্ছে। না সরব না, এভাবেই চিপকে থাকব। কি করবেন? বেশি কথা বললে আবার কামড়ে দেব আমি। রেগে বললাম আমি। সারা রাত এভাবে থাকতে চাচ্ছ? ইথান নির্বিকার চোখে তাকিয়ে প্রশ্ন করল। আমার কোনো সমস্যা নেই। আশা করি আপনারও কোনো সমস্যা নেই। হাসি মুখে বললাম আমি। আমার আছে সমস্যা, বলে উঠল ইথান। চুপচাপ থাকুন। আপনার কিসের সমস্যা? চোখ পাকিয়ে বললাম আমি। ইথান কিছু না বলে তাকিয়ে রইল। কেন? আপনার কিছু করতে ইচ্ছে করছে? সরু চোখে তাকিয়ে বললাম আমি। সাথে সাথে ইথানের মুখটা দেখার মতো হয়ে গেল। হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল সে। হয়তো নির্লজ্জ ভাবছে আমাকে। তাতে আমার কি? আমি হাই তুলতে তুলতে বললাম, যাই হোক, ইচ্ছে করলেই তো আর হবে না। অনেক ভাব নিয়েছেন আপনি। এখন আগে স্বীকার করবেন ভালোবাসি, তারপর কাছে আসার ধান্দা করবেন। তার আগে যদি আসেন আমি চিৎকার করে লোক জড়ো করব বলে দিলাম। আমি এরিনও কম যাই না। গড়গড় করে বললাম আমি। ইথান শুনে ভ্রুকুচকে তাকিয়ে আছে আমার দিকে। ওকে ঘুমাবো। আসেন ঘুমাই। বলেই আমি ইথানকে শক্ত করে জড়িয়ে ধরে তার উপরেই শুয়ে পড়লাম। সকাল সকাল ইথান আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। আমি ঘুম ঘুম চোখে মুখ তুলে তাকিয়ে বললাম, কি? অফিস যাব আমি। দেরি হচ্ছে, বলল ইথান। মেজাজ বিগড়ে গেল আমার আবার। কি হলো? সরো, ভ্রুকুটি করে বলল ইথান। এসব সরো, ছাড়ো, দেরি হচ্ছে এগুলো লাইন বলবে মেয়েরা। কিন্তু এখানে দেখো, যত সব আনরোম্যান্টিক। কি হলো? বলল ইথান। আমি একটা দুষ্টু হাসি দিয়ে বললাম, সরে যাব যদি আমার একটা প্রশ্নের উত্তর দেন তাহলে। ইথান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। আমার কানের দুল, যেটা আমি সেই বিয়ে বাড়িতে হারিয়ে ফেলেছিলাম, আপনার ড্রয়ারের মধ্যে কিভাবে এলো? ভ্রু উঁচু করে বললাম আমি। ইথান শোনার সাথে সাথে আমাকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে গেল। আর আলমারির কাছে যেতে যেতে বলল, জানি না আমি। আমি মুখ বাঁকা করে বললাম, ফালতু এক্সকিউজ দিয়েন না। তো তোমার কি মনে হয় আমি নিজের কাছে রাখব? ঘাড় ঘুরিয়ে তাচ্ছিল্যের চোখে তাকিয়ে বলল ইথান। তারপর আলমারি থেকে নিজের কাপড় বের করতে ব্যস্ত হয়ে গেল। আমি মনে মনে ফুঁসতে লাগলাম। সে নিজের মতো গোসল করতে চলে গেল। আমি মুখ ভেঙচি দিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার দিকে কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দিতেই আমি সেই ডাক্তারকে দেখলাম। উনি আমাকে দেখেই বলে উঠলেন, ভালো আছো এখন? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ, ঠিক আছি। ভিতরে আসেন। উনি ভিতরে এসে সোফায় বসতে বসতেই ইথানের মা রান্নাঘর থেকে বের হয়ে এলেন আর বললেন, নন্দিনীরাও নাকি আসবে? রাস্তায় আছে। আমি তো চেম্বার থেকে এসেছি। মেঘ করেছে বাহিরে। জানি না বৃষ্টি হবে কিনা, বললেন উনি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বসো, মা এখানে। আর ইথানকে দেখছি না। সে কোথায়? 2-3 মাস দেখা হলো না। ইন্ডিয়ায় ছিলাম তাই বিয়েতেও আসতে পারলাম না আমি। আমি মৃদু হেসে বসলাম আর বললাম, আসেনি। আসবে। হঠাৎ এই ডাক্তারের লাস্ট 2 লাইন কথা আবার মনের মধ্যে রিপিট করলাম। কারণ শেষ কথাগুলো ঠিক বোধগম্য হলো না। তাই আমি অনেক কৌতূহল নিয়ে বললাম, আমাকে ট্রিটমেন্ট দিতে এসে ইথানের সাথে কথা হয়নি? না। কেন? ডাক্তার আঙ্কেল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তাহলে কোলে বসিয়ে রাখলে পেট ব্যথা চলে যাবে, এটা আবার কোন ডাক্তার বলেছিল ইথানকে? নাকি উনি মিথ্যা বলেছিলেন? আমি চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলে উঠলাম, আসুক আজকে। ডাক্তারটা না বুঝে হা করেই তাকিয়ে রইল। কিছু না, একটু আসছি, বলে আমি নিজেদের রুমে চলে এলাম।
এসেই আমার পাইচারি শুরু হলো। সবকিছু পাজেলের মতো হয়ে যাচ্ছে। এই দুল, ফুলদানি, জেলাসি, কোলে বসানো, এগুলো মিলিয়ে তো মনে হয়, উফ না, কিচ্ছু মনে হয় না। গতদিন অনেক কিছু মনে করলাম, কিন্তু হলো কি? কিছুই না। আমি একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে বিছানায় বসলাম। তখনই কলিং বেলে চাপ পড়ল। সাথে সাথে মনে হলো ইথান এসেছে। আমি চট করে নিজেকে আয়নায় দেখে নিলাম। ঠোঁটটায় একটু লিপস্টিক না দিলেই নয়, তাই দ্রুত লাল খয়েরি লিপস্টিকটা নিয়ে নিলাম। যাক, এখন বেশি সুন্দর লাগছে। আমি আয়নার কাছ থেকে সরে এসে বিছানায় বসে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে তো আসছেই না। আমি বারবার দরজার দিকে তাকাতে লাগলাম। খানিক বাদেই মনে পড়ল ডাক্তার আঙ্কেলের সাথে হয়তো কথা বলছে, তাই আমিও নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম। তখনই রুমের থেকে একটু দূরেই ইথান আর ওই দিশা মেয়েটাকে দেখলাম। দিশা মাথা নিচু করে মিনমিন করে কি যেন বলছে, আর সেটা শুনে ইথান শুধু একটা মৃদু হাসি দিল। আর সেটা দেখেই তো আমার গা জ্বলে গেল। দিশা মেয়েটাকে নিয়ে আমার সন্দেহ প্রথম থেকেই। এই মেয়ে সুবিধার না। তাছাড়া এমন হাসি ইথান শুধু আমাকে দিবে, আমাকে, আর কাউকে না। আমি রেগে এদিক ওদিক তাকাতেই হাতের কাছে একটা কাঠের টুলের উপর কাচের হাঁস রাখা দেখলাম। ওনাদের এসব খোশগল্প আমার সহ্য হচ্ছে না। এতই গল্প যে আমাকে চোখে দেখতেই পাচ্ছে না। তাই এক ধাক্কা দিয়ে কাচের হাঁসটা মেঝেতে ফেলে দিলাম। সশব্দে সেটা মেঝের টাইলসে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তবে এর বিনিময়ে তাদের গল্প বন্ধ হলো। তারা দুজনই চমকে আমার দিকে তাকালো। আমি আর দাঁড়ালাম না, সোজা বাসার ছাদের দিকে হাঁটা শুরু করলাম। অসহ্য লাগছে। ইথানের আশেপাশে মেয়ের অভাব নেই। আমার তো এখন সত্যিই মৃদুলের গলা জড়িয়ে ধরে গল্প করতে ইচ্ছে করছে। আমি ছাদে এসে দাঁড়াতেই দেখলাম সত্যিই বৃষ্টি নামবে নামবে অবস্থা। এখন কি করব? ফিরে যাব? অসম্ভব। কি করছে উনি কে জানে। এত দেরি করছে আসতে, নাকি ওই মেয়ের সাথে আবার গল্প জুড়ে দিল। আমি রাগে ফুলতে ফুলতে ছাদের রেলিংয়ে পিঠ ঠাকিয়ে বসে পড়লাম। আর মনে মনে চিন্তা করতে লাগলাম, এটাও আবার কোনো স্টুডেন্ট। দেখে তো বয়স ইথানের সমান মনে হয়। উফ! চিন্তা করেই নিজের মাথার চুল দুই হাতে চেপে ধরে হাঁটুতে মাথা গুঁজে দিলাম। সাথে সাথেই শুরু হলো বৃষ্টি। আমি মাথা তুলে আকাশের দিকে তাকালাম। ঘন কালো মেঘ করেছে। মনে মনে ঠিক করলাম নিচে যাব। কারণ ওই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই। আমার ইথানের সাথে কিছু করে দিলে। ভালো। এরিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছাদের রেলিং দিয়ে হাঁটতে হাঁটতে বলল, সবাই কি তোর মতো লুচ্চা? এরিন, তুই নিচে যা আর ঠাটিয়ে 2 থাপ্পড় লাগাবি ওই মেয়েকে। খারাপ, এরিন বলল। আমি মনে মনে তাই করার জন্য ঠিক করে নিলাম। কিন্তু উঠে দাঁড়ানোর আগেই ইথান ছাদে ঢুকল। আর ঢুকেই আমার দিকে গম্ভীর চোখে তাকালো। তাকে দেখেই আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালাম। এত সময়ে এসেছে সে। সে বৃষ্টির মধ্যে দিয়েই হেঁটে আমার দিকে এগিয়ে আসতেই আমি কপাল কুঁচকে ফেললাম। কোনো কিছু না বলেই সে আমার পাশে বসে পড়ল যেদিকে আমি মুখ ঘুরিয়েছিলাম। তাই সাথে সাথে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কথা বলবই না আমি। দেরি করে এসেছে কেন? ঠান্ডা লাগবে, নিচে চলো, বলল ইথান। আমি কিছুই বললাম না। মুখ ফুলিয়েই রইলাম। যদিও আরেকটু হলেই কিনা আমি গলে যাব। এই ছেলের থেকে দূরে থাকাই যায় না। কারণ বিশ্বাস আছে সে আমাকে ধোঁকা দেবে না। আমাকে থম মেরে বসে থাকতে দেখে সে বলতে লাগলো, দিশা পছন্দ করতো আমাকে। শুনেই আমি সরু চোখে ইথানের দিকে তাকালাম। সে সামনের দিকে তাকিয়ে আছে। আমি না করে দিয়েছিলাম। তাও বিভিন্নভাবে আমাকে বোঝানোর জন্য চেষ্টা করত। বোঝানো থেকে তা এক পর্যায়ে পাগলামিতে চলে গেল। সুইসাইড করবে, নিজের হাত কাটবে, ব্লা ব্লা। তার মা বাবা তার পাগলামি ভয় পেত। কিন্তু তারা এটা জানতো না যে আমার জন্য এমন করছে। আমি ওকে অনেক ইগনোর করেই চলতাম। ওর মা বাবা ওকে অনেক বুঝানোর পর একটু ঠিক হলো। যদিও তারা এখনো জানে না যে আমার জন্যই দিশা এমন করত। থেন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। কথা শেষ করে ইথান আমার দিকে তাকালো। আমি চোখ সরিয়ে নিয়ে ঝাঁঝানো গলায় বলতে লাগলাম, তাহলে আজকে ওর সাথে কেন আপনি? সবকিছুর জন্য সরি বলছিল। আর করবে না এমন। আর আগের বিষয়ে ভুলে যেতে। এখন একজন ক্ষমা চাইলে কি করা উচিত? কপাল কুঁচকে বলল ইথান। আমি এবার কি বলবো চিন্তা করতে লাগলাম।
কিন্তু বলার মতো কিছু না পেয়ে ওর মুখের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। দুজনেই ভিজে বিড়ালের মতো ভিজে চুপসে যাচ্ছি। ঠান্ডাও লাগছে। হয়তো ইথানেরও লাগছে। আমাদের ওঠা উচিত, না হলে আমার জন্য ওর ঠান্ডা লেগে যাবে। আমি আর চোখে ইথানের দিকে তাকিয়ে বললাম, নিচে চলুন, না হলে ঠান্ডা লাগবে। আপনার? ইথান নিশ্চুপ হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জামুন রিয়েলে ইজ বিউটিফুল ইনডিড। সাথে সাথে আমি চমকে ইথানের দিকে তাকালাম। তার ঠোঁটের কোণে আবার সেই হাসি, যা সেদিন ছিল। এই ঠান্ডা বৃষ্টির জলে গা ভিজলেও এখন ঠান্ডা লাগছে না। এদিকে চোখের পলকও কয়েক সেকেন্ডের জন্য ফেলতে ভুলে গেছি, কারণ এটা সত্যিই অনেক অনাকাঙ্ক্ষিত ছিল। তবে নিজের মধ্যে হুঁশ ফিরে আসার সাথে সাথে আমি উঠে দাঁড়িয়ে ছুট লাগালাম নিচে নামার জন্য। তবে লজ্জার জন্য না, বিষয়টা হজম করার জন্য। ছাদ থেকে রুম পর্যন্ত পানি পানি বানিয়ে ফেলেছি। শরীর শীতে কাঁপছে সেদিকে খেয়াল নেই, কারণ ইথানের বলা কথাটা এখনো কানে বাজছে। হয়তো এখন আমি সব প্রশ্নের ওর মেলাতে পারবো। চিন্তা করেই মুখ ফুটে হাসি এলো। আর সাথে সাথেই ইথান রুমে এসে ঢুকল। তখনই আমি মুখ থেকে হাসিটা সরিয়ে আর চোখে ইথানের দিকে তাকালাম। তারপর পুরোপুরি তাকালাম। এখনো চেঞ্জ করনি? ইথান স্বাভাবিকভাবেই বলল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে না সূচক মাথা নাড়লাম। হট শব্দের উপরে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটাই লাগছে ইথানকে। গার বেগুনি শার্টটা ভিজে গায়ে একদম লেগে আছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি ভ্রুকুঁচকে ফেললেন আর বললেন, কি? আপনাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে? বিড়বিড় করে বলে ফেললাম আমি। চলবে। গল্পর নাম ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব 11, কনফেসিয়ন। লেখিকা, লুকে। আপনাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে? বিড়বিড় করে বলে ফেললাম আমি। বলার পরেই বুঝলাম কি বলে ফেলেছি। আমি বিস্ফোরিত চোখে ইথানের দিকে তাকালাম। কি বিড়বিড় করছো? ইথান এমনভাবে প্রশ্নটা করল যেন শুনতাই পাইনি। কিছু না, বলেই আমি দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। তারপর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। আর হার্টবিটের কথা তো বাদই দিলাম। যেমন হার্ট তেমন তার বিট। ফালতু। ভাগ্যিস বিড়বিড় করেই বলেছিলাম। শুনে নিলে কি হতো? কিছুই হতো না, মজা হতো। মনের মধ্যের শয়তান এরিন বলল। আমি ভালো এরিনের থেকে কিছু শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে শুধু কাঁপতে কাঁপতে বলল, বুহিন ঠান্ডা লাগে, দয়া করে ড্রেস চেঞ্জ কর। সাথে সাথেই মনে পড়ল, এখন সত্যিই ঠান্ডা লাগছে, কিন্তু জামা কাপড় তো আনলাম না। হায় হায়। আর ইথানও তো ভিজে চুপসে আছে। ওর ঠান্ডা লাগবে তো। আমি চট করে বাথরুমের দরজা খুলে উকি দিলাম কিন্তু তাকে দেখতে পেলাম না। তাই গলার স্বর উঁচু করে বললাম, এই শুনছেন? উনি বেলকনি থেকে মাথা মুছতে মুছতে বের হয়ে এসে বিরক্ত হয়ে বললেন, তুমি এখনো চেঞ্জ করনি? আমি তার দিকে হা করে তাকিয়ে বললাম, আপনার চেঞ্জ করাও শেষ? তো তোমার মতো বসে থাকব? উপহাসমূলক স্বরে বলল ইথান। বেলকনিতেই তিনি চেঞ্জ করে নিয়েছেন। যাক ভালো। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, জামা দিন আমার। জলদি। উনি একটা নিঃশ্বাস ফেলে আলমারি খুললেন, তারপর এগিয়ে গিয়ে একটা জামা নিয়ে আমার সামনে ধরলেন। আমি নিতে নিতে ভ্রু উঁচু করে বললাম, সালোয়ার কে দেবে? উনি বিরক্ত ভঙ্গিমায় তাকিয়ে আবার আলমারির দিকে এগিয়ে গেলেন আর সালোয়ার নিয়ে এসে সামনে ধরলেন। আমি নিলাম। আর এবার বললাম, তোয়ালে দিন। ইথান রাগে কটমট করে তাকিয়ে আবার গিয়ে তোয়ালে নিয়ে এলেন আর আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, হয়েছে এবার? আমি দুষ্টু হাসি দিয়ে না সূচক মাথা নাড়লাম। সাথে সাথে ইথান রেগে আমার দিকে এক পা এগিয়ে আসলো। আর আমি চমকে দরজা বন্ধ করে দিলাম। ড্রেস চেঞ্জ করে বের হয়ে কাঁপতে কাঁপতে বিছানায় বসলাম। এখন মনে হয় আমার অবস্থা বেহাল হবে। অনেক বেশিই ঠান্ডা লাগছে। দুই হাত মুষ্টিবদ্ধ করে মুখ দিয়ে বড় বড় নিঃশ্বাস বের করতে লাগলাম। কিন্তু গা কাঁপাকাঁপির কোনো থামাথামি নেই। ডিনার রেডি। বলতে বলতে ইথান রুমে এসে ঢুকল। আমি শুধু ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমার অবস্থা বুঝতে ওনার দেরি হলো না। তোমাকে আগেই বলেছিলাম। চোখে মুখে একরাশ অস্বস্তি নিয়ে বলতে বলতে আমার কাছে এসে দাঁড়ালো ইথান। তারপর কম্বল খুলে গায়ে জড়িয়ে দিতে লাগলো। তাও যেন ঠান্ডা কমছেই না। ইথান পাশে দাঁড়িয়ে আমার মাথায় প্যাঁচানো তোয়ালে খুলে মাথা মুছে দিতে লাগলো। আমি স্থির দৃষ্টিতে ওনার কোমরের দিকে তাকিয়ে রইলাম।
পাশে বসে নিলে হয়তো মুখটা দেখতে পেতাম। উনি ভালোভাবে মাথা মুছে দিয়ে তোয়ালে নিয়ে বেলকনিতে রাখতে গেলেন। আমি এলোমেলো চুলে ওভাবেই বসে রইলাম। গা এখনো অল্প অল্প কাঁপছে। ইথান বেলকনি থেকে বের হয়ে বেলকনির দরজা বন্ধ করে দিল। ঠান্ডা হাওয়া যেন না আসতে পারে সেজন্যই হয়তো। তারপর উনি আলমারি খুলে আরেকটা কম্বল বের করে এনে আমার গায়ে জড়িয়ে দিলেন। এতে আমার খুশি হওয়ার জায়গায় হচ্ছে রাগ। একটু আগে বলল, চা মনরিয়ালে ইজ বিউটিফুল, কিন্তু কাজবাজ দেখে মনে হচ্ছে চা মনরিয়ালে ইজ শোরৌফাল। ভাই, আমি এত ডিসেন্ট ছেলে দিয়ে কি করব? আমাকে কি বাঁধা কপি বানাতে চান? জোরালো গলায় বললাম আমি। ইথান বুঝতে না পেরে অবাক হয়ে বলল, মানে? মানে আপনি জীবনেও বুঝবেন না, বলেই আমি রাগে ফুলতে ফুলতে গায়ের কম্বলগুলো সরাতে লাগলাম। ইথান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আমার মনোভাব বুঝতে চেষ্টা করতে লাগল। তবে সে যে বুঝবে না এটা আমি কয়েক কোটি শিওর। কারণ ছেলেরা গাধা হয়, গাধা। এসব জিনিস তাদের বোধগম্য হতে গেলে ওদের কয়েকশো বার জন্ম নিতে হবে। হাতে গোনা দুই একটা ভালো গাধা থাকতে পারে বাংলাদেশে, তবে বিদেশে অভাব নেই। আমি কম্বল সরিয়ে উঠে দাঁড়ায় ইথানকে পাশ কাটিয়ে যেতে চাইলাম, কিন্তু সে আমার একটা হাত ধরে নিয়ে বলল, কোথায় যাচ্ছ? আমি করা হাসি মুখে টেনে বললাম, বেলকনিতে যাব। গরম লাগছে আমার। ও আর, এখনো কাঁপছ? গাও ঠান্ডা হয়ে আছে তোমার? সরু চোখে তাকিয়ে বলল ইথান। তাতে আপনার কি? চোখ পাকিয়ে বললাম আমি। ফালতু কথা বন্ধ করো, আর শুয়ে পড়ো। বলতে বলতে ইথান কম্বলটা হাতে তুলল। আমি দাঁত কিরমির করে এক টান দিয়ে ওনার হাত থেকে কম্বলটা নিয়ে নিলাম আর বিছানায় উঠে বসে গায়ে মুড়ো দিতে দিতে বললাম, যান আপনি। যথেষ্ট করেছেন। এখন আমাকে শান্তিতে একা থাকতে দিন। আপাতত সে হয়তো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। থাকুক, মূর্খ কোথাকার। ডিনার? উনি প্রশ্ন করলেন। করেছি আমি। ঘুমাবো এখন। থমথমে গলায় মিথ্যাটা বলে দিলাম আমি। কম্বল মুড়ো দেওয়া অবস্থায় বুঝলাম উনি লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। বাহ, কত বাধ্য! ভাই, সব একেই বলে নিরামিষ জীবনযাপন। তাই মন তুমি নিরামিষফুল। কিছুক্ষণ পর উনি আবার ফেরত এলেন আর আমার মাথার উপর থেকে কম্বলটা টেনে সরিয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, কি করছেন? সে আমার হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিয়ে বলল, ডিনার করতে চলো। করেছি বললাম না? ঝাঁঝানো গলায় বললাম আমি। ইথান গম্ভীর মুখে আমার দিকে ঝুঁকতেই আমি মাথাটা হালকা পিছিয়ে নিলাম। আমার সাথে এভাবে কথা বলার সাহসকে দিল তোমাকে? কেন? কাউকে দিতে কেন হবে? আমার নিজেরই আছে। টিটকারি মেরে বললাম আমি। শুনে ইথান আরেকটু ঝুঁকল। সাথে সাথেই যেন আমি চুপসে গেলাম। চুপচাপ নিচে চলো, ইথান বলল। না গেলে? ভাব নিয়ে বললাম আমি। একটা বাচ্চাও হয়তো তোমার থেকে বেশি ওবেডিয়েন্ট। ইথানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেল। হ্যাঁ, জানেন না, আমি তো বাচ্চার চেয়েও বাচ্চা। একটু রাগমিশ্রিত চোখ তাকিয়ে বললাম। তোমার মনে হয় না একটা বাচ্চা হিসেবে তোমার এটা খুব বেশিই বড়? উনি বাঁকা হাসির সাথে আমার বুকের দিকে ইশারা করে বললেন। হঠাৎ উনি এমন কিছু বলতে পারে চিন্তাও করিনি। আমি অনেক চমকে গিয়েই নিজের দিকে তাকালাম। ওড়নাও নেই গায়ে। ওনার মুখে এখনো সেই হাসি বিদ্যমান। আমি ঝড়ের বেগে কম্বলটা গায়ে টেনে নিলাম, আর কপাল কুঁচকে মেঝের দিকে তাকিয়ে রইলাম। সত্যিই অসভ্য। জলদি নিচে আসো, বলে উনি উঠে দাঁড়িয়ে রুমের বাহিরে চলে গেলেন। আমি মুখ দিয়ে একটা নিঃশ্বাস বের করে দিয়ে জলদি বিছানা থেকে উঠে আলমারি থেকে ওড়না বের করলাম, আর সেটা ঠিকঠাক করে পরে নিচে নেমে এলাম। বুকের মধ্যে এখন ধকধক শব্দ বিদ্যমান। থামাথামির নাম নেই। সেই ডাক্তার এখনো আছে, সাথে ওই দিশা মেয়েটা আর সেদিনের সেই ভদ্রমহিলা যে বৌভাতে এসেছিল। তার মানে এরা সবাই এক পরিবারের। আমি ভদ্রমহিলার সাথে কুশল বিনিময় করে দিশার দিকে তাকালাম। দিশা একটু শুকনো মুখী আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বেশি রিয়েক্ট করে ফেলেছি তখন। তাতে অবশ্য আমার অনুশোচনা হচ্ছে না, কারণ এই মেয়ে ইথানকে বহুত জ্বালিয়েছে। মেয়ের মতিগতি যখন তখন পাল্টে গেলে। বসো। ইথান ওর পাশের চেয়ারটা দেখিয়ে দিল। আমি এগিয়ে গিয়ে বসলাম। ডিনার শেষে ওনাদের চলে যাওয়ার সময় এসে গেল। ভদ্রতা হিসেবে ইথান তাদের বাহির পর্যন্ত ছেড়ে দিতে যেতে চাইল, যদিও ডাক্তার আঙ্কেল বললেন দরকার নাই। আমিও চাচ্ছি না উনি যাক। দিশা পেতনিটা আছে যে,
ওটার বিয়ে হলেও আমি ওকে ভরসা করি না, কারণ তার তাকানোর ধরন আমার এখনো সুবিধাজনক লাগছে না। ইথানের যাওয়া কিভাবে আটকাবো? আটকাতেই হবে আমার। চিন্তা করতে করতেই আমি পেয়েও গেলাম। দ্রুত সিঁড়ির কাছে এগিয়ে গিয়ে 2 সিঁড়ি উঠে ঝপ করে বসে পড়লাম। আর নাটক শুরু করে দিলাম, উফ আমার পা। সাথে সাথে আমার দিকে সবাই ঘুরে তাকালো। ইথান দ্রুত এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, দেখে উঠবা না। ইথানের মাও এগিয়ে এসে বলল, বেশি লেগেছে। অল্প, বেশি না। মিনিমিনে গলায় বললাম আমি। ততক্ষণে ইথান এক হাঁটু ভাঁজ করে আমার পা স্পর্শ করল। যাক, নাটক সাকসেসফুল। ডাক্তার আঙ্কেল চিন্তিত হয়ে বললেন, আমি দেখছি। এই ডাক্তারের কথা তো আমি ভুলেই গেছিলাম। সাথে সাথে আমি ঘাবড়ে গেলাম আর বলে উঠলাম, না প্লিজ, আমি কোনো ইনজেকশন নিব না। অল্প শুধু লেগেছে। ইথান বাদে সবাই শব্দ করে হেসে উঠল। আর তার চোখের চাহনিই বলে দিচ্ছে সে আমার নাটক ধরে ফেলেছে। কারণ ইতিমধ্যে সে আমার পায়ে চাপ দিয়েছে। আমি তাতে ব্যথাই পাইনি। এগুলো ভালোই বুঝবে, কিন্তু যেগুলো বুঝার সেটাই বুঝবে না। আ আমাকে উপরে নিয়ে যান প্লিজ। ইথানকে অনুরোধের সুরে বললাম আমি। হ্যাঁ, নিয়ে যা। আমি ওনাদের ছেড়ে দিয়ে আসি। বলতে বলতে ইথানের মা ওনাদের দিকে এগিয়ে যেতে লাগলেন। ইথান গম্ভীর মুখে তাকিয়ে একদম আস্তে আস্তে বলল, আমি ভালো করেই জানি কিছু হয়নি। সোজা উপরে যাও। আমি তার কথায় কান না দিয়ে মোটামুটি আওয়াজে বললাম, পা ব্যথা। প্লিজ ধরে ধরে নিয়ে চলুন। সবাই একটু মুচকি হেসে তাকালো আমাদের দিকে। দিশা মেয়েটাই শুধু হাসছে না, ম্লান মুখে তাকিয়ে আছে। অর্থাৎ এই মেয়ের মতিগতি সত্যিই ভালো না। ইথান বিরক্তির নিঃশ্বাস ফেলে গলার আওয়াজ নামিয়ে বলল, আমি জানি তুমি হেঁটে একাই যেতে পারবা। পারবো না। আপনিই নিয়ে যাবেন। আমিও মুখ ফুলিয়ে ফিসফিস করে বললাম। ইথান উঠে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি বসে থেকেই অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমার আলাদা রকম খারাপ লাগছে। আমাকে নিয়ে যেতে ওনার কি সমস্যা? যথেষ্ট হয়েছে। এখন আমার পালা। ভালোবাসি বলে ইগনোর গুলো সহ্য করব, এটা ভেবেছেন উনি? আমি নিজের চোখ মুখ শক্ত করে ফেলে সিঁড়ির রেলিং ধরে উঠে দাঁড়ালাম। ওনার দিকে বা পিছনের ব্যক্তিগুলোর কারো দিকে একবারও না তাকিয়ে সিঁড়ি দিয়ে ওঠার জন্য ঘুরলাম। আর পা বাড়ানোর আগেই আচমকা ইথান আমাকে কোলে তুলে নিল। আমি চমকে ওনার মুখের দিকে তাকালাম। সে ভ্রুকুঁচকে আমার দিকে এক পলক তাকিয়ে তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগল। আমি হাঁ হয়ে গেলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে মুখ ঘুরিয়ে নিলাম। এত সহজে আমি ভুলছি না। উনি আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে রইলেন। হয়তো আমার মতিগতি দেখছেন, কিন্তু আমি মুখ ঘুরিয়ে রেখেছি তো রেখেছি। শুয়ে পড়ো, উনি শান্ত গলায় বললেন। আমি অন্যদিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে রইলাম। আবার এইরকম শুরু করেছ? ইথান অধৈর্য হয়ে বলল। আমি একটা বিরক্তির নিঃশ্বাস বের করে দিয়ে গায়ে কম্বল টেনে নিলাম। আর তার মুখের দিকে না তাকিয়েই বললাম, কালই আমি বাড়ি যাব। হোয়াট ডু ইউ মিন? উনি আকাশ থেকে পড়ে বললেন। 8টার সংবাদ একবারই। বলে আমি কম্বল দিয়ে মাথা ঢেকে নিলাম। কি জন্য? থমথমে গলায় বলল ইথান। আমি আর ওর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। এদিকে শরীর দিয়ে গরম ভাব বের হচ্ছে। জ্বর তো আসবেই। একে তো সিজন চেঞ্জের সময়, আর সেই সময়েই বৃষ্টিতে ভিজেছি। নিঃশ্বাসও কেমন ঘন হয়ে আসছে। কি জন্য যাবা? ইথান কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করল। আমি চুপ করে কম্বলের মধ্যে গুটিসুটি হয়ে রইলাম। ইথান রেগে বলে উঠল, শুনতে পাচ্ছ না? আমি এবার কম্বল শরীরে ঝট করে উঠে বসলাম। আর রাগমিশ্রিত গলায় বলতে লাগলাম, পাচ্ছি শুনতে। শুধু এটাই বুঝতে পারছি না যে আপনি আমার সাথে এমন কেন করছেন। আমার ভালো লাগছে না। তখন আপনি আমাকে ছাড়ে ওগুলো বললেন, তাই আমি মনে করলাম। বলতে বলতে আমার চোখে পানি চলে এলো। আমি মুখ ঘুরিয়ে নিলাম। সে আপাতত থ মেরে দাঁড়িয়ে আছে। বেশি রেগে গেলে চোখে পানি আসার বিষয়টা অনেক বিরক্ত লাগে আমার। একে তো রাগ লাগছে, অন্যদিকে জ্বর আসবে আসবে অবস্থা। তাই ঠোঁটটাও শুকিয়ে যাচ্ছে। শরীরটাও কেমন লাগছে। মাথা ব্যথা তো শুরু হয়েই গেছে। উনি আচমকা আমার হাত ধরে টান দিয়ে ওনার দিকে ঘুরালেন। কিন্তু যা বলতে চেয়েছিলেন সেটা বলতে পারলেন না। কারণ তার আগেই আমার শরীরে যে জ্বর চলে আসছে সেটা বুঝতে পেরে অস্থির হয়ে বলে উঠলেন, তোমার তো গা গরম হয়ে যাচ্ছে।
আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি আপনার কাজ করেন, আমাকে টাচ করবেন না। সে আমার কথায় পাত্তাই দিল না, বরং ফোন বের করে কাকে যেন ফোন করার জন্য ব্যস্ত হয়ে গেল। আমার বুঝতে দেরি হলো না যে কোনো এক ডাক্তারকে ফোন দিচ্ছেন। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকালাম। ইথানের ফোন কাঙ্ক্ষিত ডাক্তার ধরল না। তাই ইথান বিরক্ত হয়ে নিজের ফোনটা রেখে আমার কপালে হাত দিল। আমি ইথানের মুখের দিকে তাকালাম। বেশি খারাপ লাগছে, ইথান ব্যস্ত হয়ে বলল। আর আমার কি হলো জানি না। আমি আর রাগ করে থাকতে পারলাম না। আমি না সূচক মাথা নাড়লাম। শুয়ে পড়ো, আমি মেডিসিন দিচ্ছি আপাতত, তারপর ডক্টরকে কল করছি। বলতে বলতে উনি আমার গায়ে কম্বল টেনে দিতে চাইলেন, কিন্তু আমি ওনার হাত ধরে নিয়ে সরু চোখে তাকিয়ে বললাম, সামান্য জ্বরের জন্য এত রাতে দয়া করে ডাক্তার ডাকতে হবে না। মুখ দেখেই বুঝলাম যে আমার কথাটা ইথানের পছন্দ হয়নি। আমি অনুরোধের চোখে তাকিয়ে বললাম, প্লিজ, সকাল অবধি সুস্থ হয়েই যাব, বিশ্বাস করুন। বেশি কথা না বলে আগে ঔষধ খাও, বলে ইথান ড্রয়ার থেকে মেডিসিনের বক্স বের করতে ব্যস্ত হয়ে গেল। তারপর বের করে আমার হাতে একটা ট্যাবলেট আর এক গ্লাস পানি ধরিয়ে দিল। আমি বিরাট বিরক্তির সাথে গিলে নিলাম। ইথান আমার হাত থেকে গ্লাস নিয়ে আমাকে শুয়ে পড়ার জন্য ইশারা করল আর লাইট অফ করে দিল। আমি শুয়ে পড়তে পড়তে ইথান এসে আমার পাশে শুয়ে আমার দিকে ঘুরে আমার গায়ে ঠিকমতো কম্বলটা দিয়ে দিতে লাগলো। আমি শুধু মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলাম। আর দেখতে দেখতে ওর কাছে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। কি করছো তুমি? অবাক হয়ে গেল ইথান। এভাবে ঘুমাবো আমি? বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ইথানকে। ইথান কিছু বলল না, যদিও আমার গায়ের জ্বরের কারণে তার অনেক অস্বস্তি হবার কথা। তাও আমাকে নিজের সাথে জড়িয়ে নিল। আপনি সেদিন বুঝতে পেরেছিলেন তার মানে? আমি জড়িয়ে ধরেই প্রশ্ন করলাম। কি? উনি না বুঝতে পেরে জিজ্ঞেস করলেন। ওই চাঁদটা অনেক সুন্দর, ওইটা? প্রশ্ন করলাম আমি। ওর দিল ইথান। এখন বলেন আমার দুল কেন রেখে দিয়েছিলেন? ওর দিতেই হবে, আমি জেদ করে বললাম। ইথান সিক্ত গলায় বলল, আমি বলতে বাধ্য না। আমি এবার চোখ তুলে ইথানের দিকে তাকালাম আর চোখ পাকিয়ে বললাম, থাক, বলতে হবে না। আমি বুঝে গেছি। ফুলসজ্জা কি বললেন? আমি নাকি প্ল্যানিং করেছি? আপনি তো আমারও আগে প্ল্যানিং করেছেন, কিন্তু এটা বুঝলাম না যে এতদিন কেন এমন করলেন। আমি কড়া দৃষ্টিতে ওরের জন্য অপেক্ষা করতে লাগলাম। ইথান কোমলভাবে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি কিছু সময় তাকিয়ে থাকতে পারলাম, কিন্তু বেশি সময় পারলাম না। তাই চোখ সরিয়ে নিলাম। আমাকে এভাবে কোনো মেয়ে ইনসাল্ট করার সাহস পায়নি। তোমার মনে হয় সহজে ছেড়ে দিতাম আমি? সরু চোখে তাকিয়ে বলল ইথান। আমি হাঁ হয়ে তার দিকে তাকিয়ে বললাম, তদুল। ওটা রেখেছিলাম পরে তোমাকে শায়েস্তা করতে। তার আগেই একটা কাজের জন্য ফিরে আসতে হলো। আর নিপার ভুল ব্যাখ্যার কারণে মাও ভুল বুঝে বসল। কিন্তু সে যে বিয়ে অবধি ঠিক করবে কে জানত? বলল ইথান। আমি হতাশ চোখে তাকিয়ে বললাম, তার মানে আপনি জানতেনই না? সত্যি? ইথান একটু চিন্তা করার ভান করে বলল, মেবি। সাথে সাথে আমি সরু চোখে তাকিয়ে ওর বুকের উপর একটা কিল বসিয়ে দিলাম। আর অভিমানী সুরে বললাম, মিথ্যুক আপনি, অনেক বড় মিথ্যুক। মনে যেটা আছে সেটা বলে দিলে কি হয়? অসহ্য লোক একটা। ইথান একটা নিঃশ্বাস ফেলে বলল, বলে দিলেই তো শেষ। তাই কিছু জিনিস না বলা থাকলেই ভালো। বলা হয়ে গেলে কিছুই বাকি থাকে না। আমি চোখ পিটপিট করে তাকাতে লাগলাম, কারণ এমনভাবে আমি কোনোদিনও ভেবে দেখিনি। কি? ইথান বলল। আমি না সূচক মাথা নেড়ে ইথানের বুকে মাথা গুজে দিলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। যদিও জ্বর কমছেই না, তাও খারাপ লাগছে না, কারণ আমার প্রতিষেধক তো আমার খুব কাছেই আছে। সমাপ্ত।